আবারও স্বাগত ২১শে বিজনেসে। আমি সাদাত হাবিব তো আপনার সাথে রয়েছি। দর্শক, এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মাজিদুল হক। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। আমরা এই আলোচনার শুরুর আগে, বিরতিতে যাবার আগে যে সংবাদটি দিয়ে দর্শকদেরকে শুরু করেছিলাম সেটি হচ্ছে গত ৮ বছরের সবচেয়ে বাজে অবস্থায় এডিপি বাস্তবায়নের রয়েছে, এবং পরিস্থিতিটা এমন যে গত বছর যখন অনেক অস্থিরতা ছিল, খুব স্বাভাবিক সেটি একটি সরকার পতনের পর, সে সময় থেকেও কম এবছরের খরচ হলেও সংশোধিত করেও আরও কম করা হয়েছে যদিও খরচের তালিকা। কিভাবে দেখছেন সার্বিকভাবে অর্থনীতি? এটা একটা ইন্ডিকেটর যে আমাদের অর্থনীতি কোন দিকে যাচ্ছে। কিভাবে দেখছেন অর্থনীতিকে? দেখেন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটা একটা সরকারি বিনিয়োগ। একদিকে আপনার বেসরকারি খাতে বিনিয়োগ কমে গেছে, অন্যদিকে আপনার বৈদেশিক বিনিয়োগ কমে গেছে, এবং এটার সাথে যুক্ত হয়েছে সরকারি বিনিয়োগও কমে গেছে। তাহলে তিনটার কম্বিনেশন করলে যেটা দেখা যাচ্ছে যে অর্থনীতি এখন স্রোত পর্যায়ে রয়েছে, এবং এটার থেকে উত্তরণের অনেকগুলো উপায়ও সামনের দিকে বের করতে হবে। এখন যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে বাজেট কাটছাট করছে, যে বাজেটটা ছিল, কেন করছে সরকার, এটার পিছন নিয়ে যদি আমি কিছু বলি, সেটা হচ্ছে দেখেন যে বাংলাদেশের যে আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচিগুলো নেওয়া হয় সাধারণত বৈদেশিক ঋণ নিয়ে অনেক কর্মসূচি নেওয়া হয়, হাতে নেওয়া হয়। কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পরে বৈদেশিক ঋণ ছাড় কিন্তু অনেক কমে গেছে। প্রতিশ্রুতি দিয়েছে, বাট ঋণ ছাড় মানে বাস্তবে কমে গেছে। দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনার রাজস্ব হয়তো বাড়ছে না, কমছে বরং। তো সুতরাং এই রাজস্ব আয় দিয়ে আপনি কি পরিচালন ব্যয় করবেন, না বৈদেশিক ঋণ পরিশোধ করবেন, না বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করবেন? তাই না? কোনটা আপনার অগ্রাধিকার? আরেকটা বিষয় হলো যে দেখেন যে কিছু কিছু প্রকল্প আগে নেওয়া হয়েছিল, প্রকল্প জনবান্ধব হতে পারে, রাজনৈতিক হতে পারে, কিন্তু বেশিরভাগ প্রকল্পগুলো আগে নেওয়া হয়েছে রাজনৈতিক প্রকল্প। তাহলে সেই রাজনৈতিক প্রকল্পগুলো থেকে দুঃখজনক যে রিটার্ন আসতেছে না। আচ্ছা, অনেক জায়গায় আপনার ব্রিজ করা হয়েছে কিন্তু সংযোগ সড়ক করা হয় নাই, রেল লাইন করা হয়, রেল স্টেশন করা হয়েছে কিন্তু রেল আপনার ট্রেন ওই স্টেশনে থামতেছে না। এগুলো হচ্ছে রাজনৈতিক প্রকল্প। তাহলে বাংলাদেশে একটা মানে আমি বলবো যে অর্থনীতির জন্য দুঃখজনক সংবাদ যে আমরা রাজনৈতিক প্রকল্পে বেশি পরিমাণে আমরা বিনিয়োগ করেছি। এটার জন্য এখন যে সরকার, অন্তর্বর্তী সরকার দেখছে যে তার পরিচালন ব্যয় বেশি, প্রশাসনিক ব্যয় বেশি, এবং এটার কারণে ব্যয় নির্বাহের জন্য সে হিমশিম খাচ্ছে। সুতরাং বৈদেশিক ঋণ সহায়তা পাচ্ছে না, দেশের ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ পাচ্ছে খুবই কম এখন, কারণ বাংলাদেশের 2 ডজন ব্যাংক এখন ক্যাপিটাল শর্টফলের ভিতরে রয়েছে। সুতরাং ব্যাংক খাতের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, রাজস্ব আয় বাড়ছে না। তাহলে সরকারের এখন একমাত্র উপায় যে কাটছাট করা ছাড়া সরকারের আর কোনো উপায় আমি দেখছি না। আর আরেকটা কথা বলবো, সামনের দিনে রাজনৈতিক সরকার আসছে, নতুন সরকার আসছে, নতুন সরকারের দায়িত্ব এবং কর্তব্য থাকবে যে জনবান্ধব প্রকল্প করা, এবং বৈদেশিক ঋণ নির্ভর যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়ন করে সেখান থেকে যেন রিটার্ন আসে। তাহলে অর্থনীতিতে একটা গতি আসবে, এবং যেহেতু প্রকল্পগুলো আজকে স্থবির হয়ে আছে, সব বিনিয়োগ মানে একসাথে স্থবির হয়ে আছে, এটা কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, দারিদ্র্য বাড়ছে, বেকারত্ব বাড়ছে। এবং বেকারত্ব বাড়লে তো আপনার যেটা হয়, বেকারত্ব বাড়লে কিন্তু দেখেন যে আপনার পরিচালন ব্যয় বেশি হয় সরকার। কেন হয়? এখানে বাল্যবিবাহ বাড়ে, এখানে চাঁদাবাজি বাড়ে, এখানে সন্ত্রাস বাড়ে, সামাজিক অবক্ষয় বাড়ে। সুতরাং প্রশাসনিক খরচ কিন্তু সরকারের অনেক বেড়ে যায়। সুতরাং একদিকে আমরা চিন্তা করলে অন্যদিকেও কিন্তু অন্যদিকে ব্যবহার করতে হবে। আজকে গতকাল মূলত বিশ্বব্যাংক একটা পূর্বাভাস দিয়েছে, এবং বৈশ্বিক অর্থনীতি যে ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে যাচ্ছে ইউরোপে, মধ্যপ্রাচ্যে, আমেরিকায়, আমি যদি বলি নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ায় কোনো রকম সংঘাতের খবর আমরা পাচ্ছি না, মানে তাসমানিয়ার ওইদিকে, আর সবখানেই তো আমরা অস্থিরতা দেখছি। এরকম সময় বিশ্বব্যাংক একটু আশার কথা বলছে, একটু পূর্বাভাস দিচ্ছে। আমাদের যদি স্টেক দেখি বাংলাদেশের পারস্পেক্টিভে যে অপেক্ষাকৃত ভালো অবস্থানের দিকে যাচ্ছি, সেটি কি ওই যে রাজনৈতিক উত্তরণ যেটা কথা বলছিলেন সেটির কারণেই আপনি মনে করেন, নাকি সার্বিকভাবে আমাদেরও এক ধরনের রেজিলিয়েন্স ক্রিয়েট হয়েছে যেটা আমরা খুব শুনতাম আগে? যে দেখেন যে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আপনি বলছেন, এবং বিবিএসও তো একটা ডাটা দিয়েছে, তাই না? এটার সাথে হ্যাঁ, তাহলে বিশ্বব্যাংক যে পূর্বাভাস দিয়েছে যে 4.6% হবে, এটা আমি মনে করি এটা পজিটিভ একটা পূর্বাভাস বিশ্বব্যাংক দিয়েছে, ডাটা অ্যানালাইসিস করে দিয়েছে। কিন্তু আপনার বৈশ্বিক যে সংকট চলছে, সেই বৈশ্বিক সংকটে কি ইন্টারন্যাশনাল ট্রেড তো এটার সাথে জড়িত। তাহলে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা যদি ভেঙে যায়,
বৈশ্বিক বাণিজ্য সংকট দেখা দেয়, সামনের দিনে আরো বেশি বাণিজ্য সংকট দেখা দেয়, ট্রাম্প প্রশাসন যদি আপনার মানে অন্য দেশের উপরেও যদি আপনার কড়াকড়ি আরোপ করে, যুদ্ধ সৃষ্টি করে, তাহলে যে জিডিপি প্রবৃদ্ধির হার বাংলাদেশের সেটা কত মানে এটা লক্ষ্য অর্জন হবে কিনা একটা সন্দেহ আছে। আরেকটা বিষয় আমি বলি, বিবিএস এর একটা আপনার ডাটা দিয়েছে, 3 মাসের একটা দিয়েছে যে 4.5% বেড়েছে। দেখেন যে বিবিএস এর ডাটা নিয়েও কিন্তু আমাদের একটা আছে, আমাদের একটা মানে আমাদের সমালোচনা কিন্তু একটা কাজ করছে, সন্দেহ সবার মধ্যে আছে। তার কারণ কেন বলছে? কারণ হচ্ছে যে দেখেন যে পরিসংখ্যানগত যে পরিসংখ্যানগত দক্ষতা বাংলাদেশের অবস্থান কোন পর্যায়ে রয়েছে সেটা আপনি নিশ্চয়ই জানেন। আপনার বিশ্বব্যাংক এটা নিয়ে কাজ করে। বিশ্বব্যাংক 100-র ভিতরে বাংলাদেশের স্কোর এখানে 30, শ্রীলঙ্কার এখানে 40, ভারত, নেপাল, ভুটানের এখানে 30, 50, 40। আচ্ছা, তাহলে বাংলাদেশের এখানে 30, মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে 95, দক্ষিণ আফ্রিকার মতন দেশের 90। তাহলে পরিসংখ্যানগত যে দক্ষতা সেটা বাংলাদেশের অবস্থান কিন্তু এখন সর্বনিম্ন পর্যায়ে। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে বিবিএস যেটা প্রকাশ করলো সেটা বিবিএস এর স্বচ্ছতা নিয়ে, বিবিএস এর নির্ভরযোগ্যতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, এবং এটার কারণে কিন্তু আপনার অন্তর্বর্তী সরকার একটা টাস্ক ফোর্স গঠন করেছে বিবিএস কে নিয়ে, এবং তারা বলেছে হ্যাঁ বিবিএস এর দুর্বলতা রয়েছে, আমলাতান্ত্রিক জটিলতা সেখানে কাজ করছে, ডোনার ভিত্তিক পরামর্শ তারা গ্রহণ করছে, এবং তারা সেকালে ব্যবস্থায় কাজ করছে। সুতরাং আপনি নিশ্চয় জানেন যে ভারতের জিডিপি এবং তাদের জাতীয় আয়ের যে আপনার হিসাবকে, তথ্যকে তারা সি গ্রেড দিয়েছে কিছুদিন আগে, তাই না? তাহলে ভারতে আপনার ইন্টারন্যাশনাল টেকনোলজি ইউজ করা সত্ত্বেও যদি তারা সি গ্রেড পেয়ে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থান, যে বাংলাদেশের যে পরিসংখ্যানগত সমস্যাগুলো কোথায়, সেটা একটা বিষয়। আরেকটা কথা হলো যে জিডিপি খুব একটা গুরুত্বপূর্ণ একটা সূচক আমি বলবো, কারণ একটা অর্থনীতিতে আপনার রপ্তানি আয় কত বাড়াতে হবে, বাড়ছে কিনা, রাজস্ব আয় বাড়ছে কিনা, এবং আরেকটা বিষয় যে আমি যে ঋণটা কি পরিমাণে ঋণ নিলে আমি নিরাপদ অবস্থানে থাকবো, সেটা তো জিডিপির আপনার জিডিপি গ্রোথের উপরে বলেন, এবং সেটা জিডিপি অনুপাতেই আমরা হিসাব করি। এক সময় যেটা দেখা গেছে যে জিডিপিকে বাড়িয়ে দেখানো হয়েছে। কেন দেখানো হয়েছে? কারণ আমি তো ঋণ নিচ্ছি। বাংলাদেশ ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে বেশ কিছু বছর আগে থেকেই। তাহলে আমাকে ঋণ নিতে হলে আমাকে তো জনসংখ্যাকে বলতে হবে যে আমার জিডিপির অবস্থান, আমি তো জিডিপি অনুপাতে আমার ঋণ অবস্থা খুব ভালো, 40%-এর কাছাকাছি, এখনো তো 50% আমি ক্রস করিনি। সুতরাং আমি নিরাপদ ভাবে আছি। সুতরাং জিডিপিকে কেন আমরা বারবার এই জিডিপির উপরে কেন আমাদের এত ফোকাস কেন, এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কেন এতবার সমালোচিত হচ্ছে? আরেকটা বিষয় আমি বলি যে দেখেন যে পরিসংখ্যান ব্যুরোর একটা সমালোচনা আমি করছি না, কিন্তু তাদেরকে আরো আপগ্রেড হতে হবে সব দিক থেকে। আপনার নির্বাচন কমিশনের ডাটা বলছে যে জনসংখ্যা 19 কোটি, পরিসংখ্যান ব্যুরো বলছে যে 17 কোটি 29 লাখ। তো সুতরাং আপনার একটা দেশে যদি আপনার পরিসংখ্যানগত বিষয়গুলো, জনসংখ্যার পরিসংখ্যানই দুই রকমের থাকে, যদি বিভ্রাট থাকে, একসময় আমরা রপ্তানি আয় বারবার বাড়িয়ে দেখেছি, বছরের পর বছর। সর্বশেষ দেখা গেছে যে জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের সাথে $10 বিলিয়ন একটা ঘাটতি রয়েছে। সুতরাং তথ্যের দিক থেকে কেন আমরা এত মানে থাকবো, এর জন্য মানে পিছিয়ে থাকবো? এর জন্য আমাদের দরকার আসলে ইকোনমিক গভর্নেন্স। ইকোনমিক গভর্নেন্স হলে হয় জবাবদিহিতা থাকে, স্বচ্ছতা থাকে, তথ্যের আপনার গরমিল থাকে না। ইকোনমিক গভর্নেন্স এস্টাবলিশ করতে হবে। খুব সুন্দর করে আপনি বললেন। একটু এই আপনি যখন আমদানি রপ্তানির কথা বলছিলেন, তখনই আমি এই তথ্যটা আজকে সকালবেলায় সব গণমাধ্যমে এসেছে যে আমাদের আমদানি এবং রপ্তানির মধ্যে যে ঘাটতি, সেই ঘাটতির পরিমাণ আবার বৃদ্ধি পেয়েছে, এবং এটা অন্য সময়ের থেকে বেশ শক্তিশালী অবস্থায় চলে যাচ্ছে। এইটাও কি যে ওই ধরনের মানে আগের যে প্রিমিজারগুলো নিয়ে এসেছিল, যে ভুলগুলো ছিল, সেই সংখ্যাগত জায়গায় থেকে কিছুটা উত্তরণের কারণে রিয়েল চিত্র সামনে আসছে, নাকি এই ঘাটতিটা আসলে এরকমই? অন্তর্বর্তী সরকার কিন্তু চেষ্টা করছে রিয়েল চিত্রটা সামনে আনার, এটা কিন্তু চেষ্টা অব্যাহত রাখছে, এবং এটা নিয়ে কিন্তু IMF, বিশ্বব্যাংক কিন্তু এখনো মানে তারা চাপ দিচ্ছে, এবং চাপ দেওয়ার কারণে কিন্তু সরকার, রাষ্ট্র কাজ করছে। এবং আমার কাছে মনে হয়েছে যে আপনার তথ্যের যে বিভ্রাট আছে, এই তথ্যের বিভ্রাট থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। না হলে আমরা যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটা রাষ্ট্রকে নিতে হয়, মনে করেন আমি গম আমদানি করব, এটা তো আমাকে জনসংখ্যা দেখতে হবে প্রথমে, আমার কত চালের ঘাটতি আছে, কত পরিমাণে আমি চাল আমদানি করব। তাহলে আমাকে যে জনসংখ্যা, যেটা আমি মাথাপিছু আয় আমি ভাগ করি কি দিয়ে? জাতীয় আয় দিয়ে, আপনার টোটাল জনসংখ্যা দিয়ে আপনি মাথাপিছু আয় ভাগ করি। আবার জিডিপি প্লাস রেমিটেন্স
হচ্ছে জাতীয় আয়, জিডিপি প্লাস রেমিটেন্স জাতীয় আয়, আবার ওই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে আমি ভাগ করছি, তাহলে জিডিপি তো এখানে ফ্যাক্টর। জিডিপি এখানে ফ্যাক্টর না, তাহলে জিডিপির তথ্য যদি আমার সঠিক না থাকে তাহলে তো আমি কত চাল আমদানি করব, কত গম আমদানি করবো, আমার খাদ্য ঘাটতি কত আছে, খাদ্য ঘাটতি কত হবে, আমি তো এগুলো নিরূপণ করতে পারবো না। হ্যাঁ, আপনি সুন্দরভাবে বলেন। এবং যদি মানে জাতীয় নির্বাচন কমিশনের সাথে তথ্য দিয়ে যদি মাথাপিছু আয় বের করতে হয় তাহলে এটা অন্য রকমের মাথাপিছু আয়, যেটা আমরা চিনি না। Right. আমরা একটা বিরতিতে যাব দর্শক। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির আগে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমি রিসার্চ সেন্টারের চেয়ারম্যান এবং অর্থনীতিবিদ মোহাম্মদ মাজিদুল হকের সঙ্গে। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। আমরা বিরতির আগে তথ্যগত বিভ্রাট নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। এবার আমরা একটু অন্য অঙ্গে দেশের যেতে চাই। এই মুহূর্তে আমাদের কাছে অবশ্যম্ভাবীভাবে রেমিটেন্স এবং গার্মেন্টসই আয়ের একটা বড় খাত, যেহেতু বাকি সব কিছু বিনিয়োগ অবস্থা খুব একটা ভালো চলছে না। বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা অনেকবার অর্থনীতিবিদরা, আমার ক্যারিয়ার ততটুকু সময় অন্তত অর্থনীতিবিদকে হাজারবার আমরা বলতে শুনেছি যে এক ঝুড়িতে সব না রাখতে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের সব কিছু এক ঝুড়িতেই আছে, এখনও দুইটা ঝুড়িতেই সব কিছু আছে। এরকম একটা সময়ে যখন বৈশ্বিক রাজনীতিও অনেক কঠিন অবস্থায় রয়েছে, সেই সময় বাংলাদেশের আসলে করণীয় কি? মানে এখানে তো অর্থনীতি থেকে রাজনীতি বা ক্ষমতা আধিপত্য বেশি বিরাজ করছে, এমন সময় ব্যবসায়ীদের আসলে করণীয় কি, বা স্টেট হিসেবে রাষ্ট্র কি করতে পারে? যে দেখেন, বাংলাদেশের অর্থনীতি তো এখন একটা স্থবিরতার ভিতরে যাচ্ছেই, আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে বুঝতে পারছি। এ থেকে একটা উত্তরণের জন্য আমি মনে করি যে অর্থনৈতিক সংস্কার কমিশন করতে হবে আসলে রাজনৈতিক সরকারকে। নতুন কমিশন তো অনেকগুলো হয়েছে, এটাও ঠিক যে কমিশন অনেকগুলো হয়েছে, আমরা ব্যাংকিং কমিশন করতে বলছি, অনেকগুলো হচ্ছে, কিন্তু পরিবর্তনটা কোথায়? সেটা হচ্ছে, দেখেন যে আমি যেটা বলবো যে অন্তর্বর্তী সরকারের টেনিউর তো প্রায় শেষ, এখন সামনে নির্বাচিত সরকার আসছে। নির্বাচিত সরকারের দায়িত্ব হবে যে আপনার রাজনৈতিক সম্পর্কটা বাড়ানো, কূটনৈতিক সম্পর্কটা গভীর করা, এবং এতে করে যেটা হবে যে আঞ্চলিক সম্পর্কটা যেন বৃদ্ধি পায়। এবং আঞ্চলিক সম্পর্ক বলেন, বৈশ্বিক সম্পর্ক বলেন, এটার উপরে কিন্তু আমাদের অনেক কিছু ডিপেন্ড করছে। মানে ব্যবসায়ী গোষ্ঠীদেরও একটা অনেক বড় স্বার্থ কিন্তু এটার সাথে জড়িত। তার কারণ যেখানে আমরা আসলে এক্সপোর্ট বলতেই আমরা মানে পোশাক শিল্প, মানে পোশাককে বোঝাচ্ছি, বারবার পোশাক, হ্যাঁ, তারপর আবার রেমিটেন্স। তাহলে এই দুইটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে বারবার বহির্বিশ্ব থেকে যেটা, উন্নত বিশ্ব থেকে যেটা আমাদের শুনতে হয়, সেটা বাংলাদেশের বাক স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের শ্রম অধিকার, এই বিষয়গুলোকে নিয়ে না বারবার ভেনেজুয়েলাকে কিন্তু একটা দোষ দিয়ে কিন্তু সেখানে ট্রাম্প প্রশাসন থেকে আক্রমণ করেছে। তো সুতরাং বাংলাদেশে যে এই বিষয়গুলোকে ঠিক রাখা, এবং এই দায়িত্বটা কিন্তু আসলে রাজনৈতিক সরকারের। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন, বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ যে আসতেছে না তা না। আমরা বলছি রেমিটেন্স বাড়ছে, হ্যাঁ, আমার এক্সচেঞ্জ রেটকে আমি একটা স্থিতিশীল অবস্থায় ধরে রেখে ডলার কিনে সেটাকে আমি এখন রেমিটেন্স পাঠাচ্ছে বৈধ পথে। কিন্তু আপনার কাছে কি মনে হয়েছে যে পোশাকের যে বাজার, রেমিটেন্সের যে বাজার, শ্রম বাজার এবং পোশাকের বাজার দুটাই কি স্থিতিশীল? না, আমার কাছে মনে হয় না যে স্থিতিশীল। তার কারণ হচ্ছে যে দেখেন যে বিগত 10-12 বছরে কিন্তু 10-12টা শ্রম বাজার বন্ধ হয়ে গেছে, সংকুচিত হয়েছে। অনেক শ্রমবাজারের সাথে কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে আমরা ওই শ্রমবাজারের দরজাগুলো আমরা খুলতে এখনো ব্যর্থ হচ্ছি। তাহলে শ্রমবাজার কিন্তু সংকুচিত হয়ে গেছে। এখন শ্রমবাজার বলতেই কিন্তু সৌদি আরব। এখন বিগত 1-2 বছরে আপনার এমনও দেশে গেছে 5 জন করে গেছে, 5 জনের বেশি কিন্তু যায় নাই। তাহলে শ্রমবাজারের কথা আপনি বলছেন, তাহলে এটার জন্য দরকার আপনার রাজনৈতিক সরকারের হস্তক্ষেপ, এবং এটার জন্য আমার দরকার কূটনৈতিক দক্ষতা, কূটনৈতিক সম্পর্ক। এখন যে টানাপোড়েন চলছে, এখন যে আঞ্চলিক যে টানাপোড়েন চলছে, সেই আঞ্চলিক টানাপোড়েনে কি আপনার এশিয়ার অর্থনীতি বলেন, আপনার দক্ষিণ এশিয়ার অর্থনীতি তো অনেক প্রভাব পড়ছে। তার কারণ হচ্ছে যে এর ভিতরে তো বাংলাদেশও রয়েছে। বাংলাদেশের একটা প্রকল্প রয়েছে জাপানের নেয়া, সেটা হচ্ছে যে বিগ বি প্রকল্প, ঠিক আছে, মানে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট। তাহলে জাপান যে মাতারবাড়ি সমুদ্র বন্দরকে নিয়ে যে প্রকল্পটা হাতে নিল, সেই প্রকল্প এখন অনিশ্চিতের ভিতরে পড়ে গেছে। এতে করে কি হয়েছে? এতে করে আঞ্চলিক বাণিজ্য তো জাপানের সাথে একটা, হ্যাঁ, তাহলে জাপানের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে চীন একটু অখুশি হয়ে যাচ্ছে। তারপরে তাহলে এই বিগ বি প্রকল্প নিয়ে কিন্তু আসলে বাস্তবতার মানে অর্থনীতি অনেক দূরে এগিয়ে যেতে
যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে? ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে কানেক্টিভিটি, নেপাল এবং ভুটান এই বিগ প্রকল্প দিয়েই সে আমদানি রপ্তানি করবে। আবার মায়ানমারের করিডোর ইউজ করে, স্থলপথ করিডোর ইউজ করে পূর্ব এশিয়া এবং এশিয়াকে কভার করা, ট্রান্সপোর্ট কভার করা। সুতরাং বিগ প্রকল্প কিন্তু বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিগ প্রকল্প কেন নেওয়া হয়েছিল? শিল্পায়ন, বন্দর উন্নয়ন এবং অর্থনৈতিক সংযোগকে লক্ষ্য নিয়ে। তাহলে আজকে যে বিগ প্রকল্প রয়েছে সেটা যদি আপনার ভূ রাজনীতির শিকার হয়ে থাকে, তাহলে রাজনৈতিক সরকারের আপনার উচিত হবে খুব দ্রুত এই ভূ রাজনীতি থেকে বাংলাদেশকে উদ্ধার করে আমার যতগুলো সংযোগ রিলেটেড প্রকল্প রয়েছে, ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যে প্রকল্প রয়েছে, এশিয়ান হাইওয়ে সংশ্লিষ্ট যে প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পগুলোকে বাস্তবায়ন করা দ্রুত। তাহলে আঞ্চলিক সংযোগ বাড়লে আঞ্চলিক বিজনেস বাড়বে, বাণিজ্য বাড়বে, এবং আপনি অবাক হবেন আঞ্চলিক বাণিজ্য, আপনার বাণিজ্যের সাথে বিশ্বের কিন্তু 46 কোটি আপনার কর্মসংস্থান জড়িত। সুতরাং বাণিজ্যের সাথে কর্মসংস্থান কিন্তু খুব দ্রুত আপনার খুব প্রসার হয়। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, যে পোশাকের যে বাজার, যে রেমিটেন্সের যে বাজার, সেই বাজারগুলোকে ধরে রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আবার একটা কথা, ইউরোপিয়ান ইউনিয়ন যে 32টা কনভেনশন যে বাংলাদেশ স্বাক্ষর করলো, সেই 32টা কনভেনশনের ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে, এবং এই ডেভেলপমেন্ট দেখেই কিন্তু তারা জিএসপি প্লাস সুবিধা আগ্রহী হবে। তাহলে আমার অনেক ধরনের কিন্তু চ্যালেঞ্জ এখানে রয়েছে, রাজনৈতিক সরকারের অনেক দায়িত্ব রয়েছে সামনে। শুধু আমার বাজারকে ধরে রাখার জন্য যে যেরকম জাপানের সাথে আমার ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হলো, ঠিক আছে, জাপানের সাথে খুব ভালো একটা হলো, কিন্তু আমার আরো অন্যান্য দেশের সাথে কিন্তু আমার চুক্তি করার জন্য আরো কিছু জানালা খোলা রাখা আমাদের। আচ্ছা, আমরা রাজনৈতিক সরকারের দায় নিয়ে আসবো, একটু শেষের দিকে আসবো, কিন্তু একটু আঞ্চলিক বাণিজ্য নিয়ে কথা বলছিলাম। আমরা একদম শেষ দিকে রয়েছি। আপনার কাছে দুইটা প্রশ্ন একসাথেই থাকবে, যেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে ভারতের আধিপত্য নিয়ে এক ধরনের ঢাকা এবং বাংলাদেশে এক ধরনের অনেক আলোচনা স্লোগান আমরা দেখতে পেয়েছি, কিন্তু এর বাইরেও ভারতের সাথে আমাদের আঞ্চলিক বাণিজ্য বেড়েছে যদি আমি তুলনা করে দেখি। যদিও ডলারের দাম যদি আমি চিন্তা করি তাহলে খুব যে বেশি বেড়েছে সেটা এরকম না। এইটাকে আপনি কিভাবে দেখেন? এক, আর দ্বিতীয় প্রশ্ন আপনাকে জানতে চাই, যেটা আপনি বলছিলেন যে রাজনৈতিক সরকারের উপরে তো আমরা কি সব দায় দিয়ে দিচ্ছি, মানে রাজনৈতিক সরকারের উপরে সব দায়টা পড়ে গেলে তার জন্যও তো এটা মানে করা অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, প্রথমের প্রশ্ন আমি বলছি, সেটা হচ্ছে যে ভারত তো বাংলাদেশের খুবই মানে নিকটবর্তী একটা দেশ, এবং এটা 5 ঘন্টার ভিতরেই কিন্তু আপনার একটা পণ্য আনা নেওয়া করা সম্ভব হয়, এবং অনেক বন্দর অবকাঠামো উন্নয়ন করা হয়েছে, অনেক বন্দরের আপনার রাস্তাঘাট ছিল, সংযোগ সড়ক করা হয়েছে। সেটা হচ্ছে দেখেন যে কিছু পণ্য রয়েছে, সেটা কি আপনি ব্রাজিল থেকে আনলে বাংলাদেশের এখন যে সক্ষমতা, বাংলাদেশের যে এখন রাজস্ব আয়ের সক্ষমতা, বাংলাদেশ এখন ঋণ নির্ভরে পরিণত হয়েছে। তাহলে আপনি ব্রাজিল থেকে একটা পণ্য আনতে পারবেন, সেখানে আপনাকে $5 বেশি দিতে হবে। তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্কের টানাপোড়েন চলছে, এবং অন্তর্বর্তী সরকার আসার পরে অনেক ধরনের আপনার চাপ সৃষ্টি হয়েছে। এতে করে কি আসলে প্রকৃতপক্ষে কি আপনার আমদানি কমছে? আমদানি কিন্তু কমে নাই। কারণ কি, আমি এর আগের দিন আপনাকে বলে গেছিলাম যে মানে বাস্তবিক পক্ষে, মানে আপনার প্রকৃতপক্ষে ভারতের সাথে আপনার বাণিজ্য কমার সম্ভাবনা খুবই কম। তার কারণ হচ্ছে যে আপনার বাস্তবতা যেটা, সেটা আপনাকে মেনেই নিতে হবে। কারণ এই দেশের সাথে আপনার 1972 সালের পর থেকে আপনার বাণিজ্য সম্পর্ক রয়েছে। সুতরাং দুই দেশকে কিন্তু পালস জানে, মানে ট্রেডের ক্ষেত্রে কিন্তু তার পালস বুঝে। ব্যবসায়ীরা যেখান থেকে আমি পেঁয়াজ আনতেছি, যেখান থেকে চাল আনতেছি, যেখান থেকে র মেটেরিয়ালস গুলো আনছি, পালস জানে। সুতরাং এবং আমার সংযোগ সড়ক ওইভাবেই করা, ভারতও করেছে আবার বাংলাদেশও করেছে। সুতরাং এই আপনি যদি আবার অস্ট্রেলিয়া থেকে যদি আপনি যদি এখন বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করেন, তাহলে বাংলাদেশের উপরে অনেক প্রেসার পড়ে যাবে। এক কথায় জানতে চাই, রাজনৈতিক সরকারের উপর তাহলে অনেক বেশি দায় দিয়ে দিলেন কিনা? অবশ্যই আপনার সম্পর্ক টানাপোড়েন একে উদ্ধার করার জন্য, সম্পর্ককে ভালো রাখার জন্য, আপনার দ্বৈত সম্পর্ক ভালো রাখার জন্য, রাজনৈতিক সম্পর্ক ভালো রাখার জন্য, কূটনৈতিক সম্পর্ক ভালো রাখার জন্য, সবচেয়ে বড় কথা অর্থনৈতিক সম্পর্ক ভালো রাখার জন্য, অর্থনৈতিক স্বার্থে আপনার সব দেশের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাজিদুল হক, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমি রিসার্চ সেন্টারের চেয়ারম্যান অর্থনীতিবিদ মোহাম্মদ মাজিদুল হক। দর্শক, নিচ্ছি একটা বিরতি, দুপুর 2:30টায় ফিরবো আবারও 21 বিজনেসের সঙ্গে। দেখার আমন্ত্রণ রইল, নিশ্চয়ই 21-এর সঙ্গেই থাকবেন।